কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবেই মানুষের জীবনে আসে। সাংসারিক ঝগড়া, খুনসুটি সবসময় সব দম্পতির মাঝে থাকেই, কিন্তু যখন সেটা সীমা অতিক্রম করে যায় তখন সেখানে অনেক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে মৃত্যুও, না ঠিক মৃত্যু নয়, অপমৃত্যু কিংবা খুন। জন্ম এবং মৃত্যু দুটোই প্রকৃতির স্বাভাবিক নিয়ম, কিন্তু কেউ যখন প্রকৃতির এই স্বাভাবিক ক্রিয়ায় বাধা দেয় তখন সেখানে অশুভ শক্তির জন্ম হয়। যে অশুভ শক্তি ভীষণই ভয়ঙ্কর। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। এত দেরি করে ঘুম ভাঙলে হবে? কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি ভাইয়া। ঘটনা কি? শরীর খারাপ করেছে তোর? না ভাইয়া, মানে এমনি। আজকে তাহলে অফিসে আসার দরকার নেই, তুই বাড়িতেই থাক, একটু রেস্ট নে। না না ভাইয়া, আজকে তো আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তুই ফাইলগুলো আমাকে দিয়ে দে, আমি সব দেখে নেবো, সমস্যা নেই। না ভাইয়া, আমিও যাচ্ছি, মিটিংটা অ্যাটেন্ড করেই চলে আসবো আমি। শিওর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাস্তাটা শেষ করতে হলে দেরি হয়ে যাচ্ছে। আরে অনেক, আজকে এত তাড়াতাড়ি? সকালে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম ভাবি, আমার ঘুম হয়নি কাল সারা রাত, শরীরটা কেমন যেন করছিল, তাই চলে এলাম তাড়াতাড়ি। শরীর কেমন করছিল? তাহলে অফিসে না গেলেই তো পারতে। আরে না, খুব জরুরি একটা মিটিং ছিল, তাই যেতেই তো হলো। আচ্ছা তুমি বসো, আমি চা করে আনছি। আচ্ছা ভাবি, কি ব্যাপার এই গরমের মধ্যে তুমি শাল গায়ে দিয়ে ঘুরছো কেন? না মানে এমনি, আমার একটু ঠান্ডা লাগছে তো তাই। এই গরমে ঠান্ডা কিসে বলো না তুমি ভাবি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনছি। আচ্ছা। অনেক, তোমার ভাইয়া? এটাই তো ভাবছিলাম যে এতক্ষণ কেন জিজ্ঞেস করছো না, মানে এক সেকেন্ড না থাকলে ভাল লাগে না, তাই না? না না, তেমন কিছু না, আমি তো। আচ্ছা থাক, আর আমি করতে হবে না, ভাইয়ার আসতে আর একটু দেরি হবে, আমিও নেই অফিসে, হাতের কাজ সব শেষ করেই চলে আসবে। ঠিক আছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? না মানে আমি কি এখন কি সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকবো নাকি? মানে 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 ভেতরে আসতে দেবে আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি, খাবার কি এখন দিব? তো কখন খাবো আমি? কালকে সকালে। না না ঠিক আছে, আমি খাবার টেবিলে দিচ্ছি। এগুলা কি রান্না হয়েছে কোনো? না মানে আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল তো। সেটা কি আগে থেকে বলা যায় না? বাইরে থেকে খেয়ে আসতাম, যত সব ফালতু। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি। এসব ঢং আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না একেবারে, কোনো দরকার নেই। খাওয়াটা তো শান্তি মতন হলো না, এখন অন্তত শান্তি মতো ঘুমাতে চাই। আরে শোনো। শহরের বুকে একটা বিশাল বাড়ি, বাইরে থেকে দেখতে খুব ছিমছাম সুন্দর। বাড়িটা দেখলেই মনে হয় এই বাড়ির মানুষগুলো ভীষণ সুখী, কিন্তু আমরা আমাদের চর্মচক্ষে যা দেখি সবসময় কি তাই হয়? সুখের চাদরে মোড়া কত রঙের কষ্ট যে শহরের বাতাসে উড়ে বেড়ায়, তার হিসেব আমরা কেই বা রাখি। বর্ষার সংসারে 3 জন সদস্য, বর্ষা, তার দেবর, আর যার জন্য সে এই বাড়িতে এসেছে বর্ষার স্বামী হিমেল। বর্ষার যখন এই পরিবারে বিয়ে হয়ে আসে তখন তার শাশুড়ি জীবিত ছিলেন। মূলত শাশুড়ির পছন্দই বর্ষা এই বাড়ির বউ হয়ে আসে। বিয়ের প্রথম রাতে বর্ষা বুঝতে পারে জীবন তার সঙ্গে ভয়ঙ্কর জুয়া খেলায় মেতেছে। হিমেল প্রথম দিনে বর্ষার সাথে কুকুরের মতো ব্যবহার করে, কারণটা বর্ষা আজও জানতে পারেনি। তবে প্রচণ্ড রেগে গেলে হিমেল মাঝে মাঝে বর্ষাকে বলে তাকে তার একদমই পছন্দ হয়নি। বর্ষার গায়ের রংটা একটু শ্যামলা, তাই শুরু থেকেই বিয়েতে অমত ছিল হিমেলের। কিন্তু হিমেলের মায়ের ভীষণ ভালো লেগে যায় বর্ষাকে। এই বাড়িতে আসার কিছুদিন পরই বর্ষার শাশুড়ি মারা যান। পুরো সংসারটাকে খুব গুছিয়ে নিজের কাঁধে তুলে নিয়েছিল বর্ষা, কিন্তু দিনের সব আলোর আড়ালে বর্ষার শরীরে তার স্বামীর প্রহারের ক্ষতগুলো যে কিভাবে লুকিয়ে রাখত তা একমাত্র সেই জানে। বাইরে সবার কাছে হিমেল একেবারে ফেরেশতার মতো মানুষ,
এমনকি অনেকের কাছে। একই বাড়িতে থেকে বর্ষাও কোনোদিন অনেককে বুঝতে দেয়নি রাতে দরজার আড়ালে বন্ধ ঘরে কি হয় তার সাথে। কারণ অনেক তার ভাইকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধাও করে, কিন্তু কোনো সত্যি অনন্তকাল পর্যন্ত লুকিয়ে রাখা যায় না। সত্য একসময় না একসময় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। এই, এত শব্দ করে ঘরের ভিতর হাঁটাহাঁটি করার মানেটা কি? না, আমি তো শব্দ করছি না। শব্দ করছিস না তাহলে নূপুর কি আমি পরে ঘুরে বেড়াচ্ছি? গায়ের রঙের নাই ছিঁড়ি, আবার নূপুর পড়া শখ হয়েছে। তুমি সব সময় আমার সাথে এত বাজে আচরণ করো কেন? আমি তো সব সময় চেষ্টা করি যাতে তোমার কোনো অসুবিধা না হয় সেভাবে চলতে। কি 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 বললি? কি বললি তুই? হ্যাঁ, লাগছে হ্যাঁ, আমাকে, বলবি? ছাড়ো। মুখে মুখে খই ফুটছে না? দিন যত যাচ্ছে সাহস তত বাড়তেছে এটার। আমার আমার ব্যবহার খারাপ। আরে তোর চেহারা দেখলে যে কোনো মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে। চল, যা চোখের সামনে থেকে যা। সব ফ্যাচ ফ্যাচ কান্না করছিস কেন? সারাদিন অফিস করে এসে এখন সারা রাত তোর ফ্যাচ ফ্যাচানি শুনতে হবে না? ভাগ এখান থেকে, যা। হ্যালো, বলো। কি করতেছো? কি আর করব, বসে আছি। শুধু শুধু বসে আছো? না, মুভি দেখছিলাম। আচ্ছা অর্থি, তুমি এত কম কম কথা কেন বলো বলো তো? মানুষের গার্লফ্রেন্ডরা সারা দিন বকবক করতে থাকে, কান ঝালাপালা করে ফেলে একদম। আর তুমি তুমি প্রয়োজন ছাড়া কথাই বলো না কোনো। বেশি কথা বলতে আমার একদমই ভালো লাগে না। আর আমি বলি না তাতে কি হয়েছে? তুমি তো বলো, ব্যালেন্স হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আসলে আমাকে পছন্দই করো না। একদম ঠিক ধরেছো। আমি তোমাকে একদম পছন্দ করি না, আর সেজন্যই তো তোমার সাথে প্রেম করছি। মানে? মানে আমার ইচ্ছা ছিল আমি এমন একজনের সাথে থাকবো যাকে আমি একদম পছন্দ করি না, যে আমাকে ভীষণ পছন্দ করে। এমন অদ্ভুত ইচ্ছা মানুষের হয়। জীবনটা তো খুব ছোট। এই ছোট্ট জীবন নিয়ে যেমন ইচ্ছা তেমন খেলতে হয়। একবার ফুরিয়ে গেলে সব শেষ। তুমি মাঝে মাঝে এত অদ্ভুত সব কথা বলো না অর্থে। আমার মনে হয় আমি তোমাকে একদম চিনি না। হতেই পারে, আমি তো নিজেই নিজেকে চিনি না, তুমি আমাকে চিনবে কি করে বলো? আরে আরে কি হলো? পানি খাও। রুমেও পানি শেষ হয়ে গেছে, নিচে গিয়ে আনতে হবে আমাকে। তো যাও। যাচ্ছি। আচ্ছা শোনো না, আমি বলছিলাম কি, চলো না কোথা থেকে ট্যুর দিয়ে আসি। এর মধ্যে আবার ট্যুর? ভাবি এত রাতে হলে বসে কি করছে? কি? আমি আমি তোমাকে একটু পরে ফোন করছি। কেন? কি হলো হুট করে? ভাবিকে দেখছি হল রুমে একা বসে আছে। এত রাতে? হ্যাঁ সেটাই তো ভাবছি। আচ্ছা ঠিক আছে, দেখো গিয়ে। হ্যাঁ আমি পরে ফোন করছি তোমাকে। ভাবি, কি ব্যাপার ভাবি? এত রাতে তুমি এখানে একা কেন বসে আছো? না, এমনি। ভাবি তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? তাহলে কথা এমন শোনাচ্ছে কেন? এমনি। ওই বলেছিলাম না আমার একটু শীত শীত করছে, ঠান্ডা লেগে গেছে মনে হয়, তাই গলাটা বসে গেছে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু এত রাতে সব লাইট বন্ধ করে অন্ধকারে এখানে কেন তুমি বসে আছো ভাবি? না মানে আমি। ভাবি কি হয়েছে আমাকে বলো তো, আমার কাছ থেকেও লুকোবে? না না, তেমন কিচ্ছু হয়নি। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে না? চলো এক্ষুনি ভাইয়ের খবর নিচ্ছি আমি। না না না, তোমার ভাইয়ার সাথে কিচ্ছু হয়নি। তাহলে একা একা কেন বসে আছো তুমি? বাড়ির কথা মনে পড়ছে? হ্যাঁ, আসলে অনেকদিন মাকে দেখি না তো। ভাবি এটা কোনো বিষয় হলো? আমি থাকতে তুমি এত ছোটখাটো কারণে মন খারাপ করে কেন বসে থাকবে বলো তো? আমি কালকেই তোমাকে নিয়ে যাব ভাবি। না না, তোমার ভাইয়া যেতে দেবে না। হ্যাঁ তা অবশ্য ঠিক, তোমাকে ছাড়া তো ভাইয়া থাকতেই পারে না। কিন্তু তুমি চিন্তা করো না ভাবি, ভাইয়াকে আমি আজ রাজি করাবো ঠিকই। কিন্তু বাসায় আমি না থাকলে তোমাদের খেয়াল রাখবে কে? মানে রান্না বান্না। উফ ভাবি, সারাক্ষণ তো আমাদের খেয়াল রাখতেই থাকো তুমি, তাই না? এই কদিন তোমার ছুটি, তুমি গিয়ে ঘুরে আসো একটু, আমরা এদিকে ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে। আর এখন তাহলে আর মন খারাপ করে বসে থেকো না প্লিজ, যাও শুয়ে পড়ো। ঠিক আছে, গুড নাইট ভাবি। গুড নাইট। হ্যালো। হ্যাঁ বলো। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে।
ভাবির সাথে কি যেন বলছিলে? ভাবি হল রুমে একা মন খারাপ করে বসছিল। কেন, কি হয়েছে? ভাবির বাসার জন্য মন কেমন যেন করছিল। আসলে মা চলে যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব তো ভাবিই সামলাচ্ছে। অনেকদিন বাবার বাড়ি যায়নি, তাই মন কেমন যেন করছিল আর কি। খুবই স্বাভাবিক। কিছুদিন ওনার বাবার বাড়িতে গিয়ে থেকে আসতে বলো। হ্যাঁ, কালকে ভাইয়ার সাথে কথা বলবো। আমি ভাবছি কি জানো, বিয়েটা করেই ফেলি, তাহলে ভাবিরও একটু চাপটা কমে যায়, আর সারাদিন বাড়িতে একাও থাকতে হয় না ভাবির। খুবই ভালো আইডিয়া, করে ফেলো। তাহলে কবে আসবো বলো? কোথায়? তোমাদের বাড়িতে, তোমার বাবার সাথে কথা বলতে। লাভ নেই, আমার বাবা রাজি হবে না। কেন, সমস্যাটা কি? কারণ আমার বাবা আমাকে একেবারেই চোখের আড়াল করতে চায় না। মানে কি, তাই বলে কি মেয়েকে বিয়ে দেবেন না? হ্যাঁ দেবেন, কিন্তু ঘর জামাই খুঁজে বের করে তার সাথে বিয়ে দেবে। বাহ, কি মহৎ বাবা পেয়েছো তুমি বাবা। শোনো, ওসব কিছু আমি বুঝি না, আমি কিন্তু সিরিয়াস। তুমি আমার কথা বাসায় জানিয়ে দাও। মাকে বলেছি তোমার কথা। কি বলো, কবে বলেছো? আমাকে তো জানাওনি। এই তো কিছুদিন আগে। কি বললেন উনি? মার খারাপ লাগেনি, ইনফ্যাক্ট পছন্দই হয়েছে, কিন্তু বাসায় বাবার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আরে তোমার বাবাও রাজি হয়ে যাবে, আর একান্তই না হলে তোমাকে নিয়ে পালিয়ে আসবো আমি। ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরে বাবা যদি কোনো ঝামেলা করে তাহলে কিন্তু সেসব কিছু তুমি সামলিও। আরে বাবা হ্যাঁ, সেসব তুমি আমার উপরই ছাড়ো তো। ঠিক আছে, এবার তাহলে আমি একটা লম্বা ঘুম দেই। ঠিক আছে, কাল কথা হবে তাহলে। বাই। টাটা। ভাইয়া, আজকে আমি অফিসে যাব না। কেন? অফিসের চেয়েও জরুরি কাজ আছে আমার। মানে অফিসের চেয়েও জরুরি কি কাজ? ভাবিকে নিয়ে যাব ওনাদের বাড়িতে। ও আচ্ছা, হঠাৎ কোনো জরুরি দরকার নাকি? কি ভাইয়া, তুমি ভাবির একটুও খেয়াল রাখো? ভাবির যে কাল থেকে মন খারাপ, সেই খবর রেখেছো তুমি একবারও? ও, তার মানে আমার নামে তোর কাছে বিচার টিচার দেওয়া হচ্ছে? না না ভাইয়া, কি যে বলো না তুমি। আচ্ছা, তুমি এমন কেন বলো তো ভাইয়া? ভাবি সারাক্ষণ বাড়ির সব কাজ করে, আর তুমি ভাবির দিকে একটুও খেয়াল রাখো না। উল্টা সবসময় শুধু ভাবির দোষ খুঁজতে থাকো তুমি। আরে না না, তেমন কিছু না, বাদ দে। কখন যাচ্ছিস, কখন? এই যে দুপুরে পরে আজকে। আসবে কবে কিছু বলেছে? তুমি নিজেই জিজ্ঞেস করে নাও। আমার বের হতে দেরি হয়ে যাচ্ছে, এখন পারবো না। ভাইয়া, একটা কথা বলবো? বল। ভাবির সাথে কি তোমার কিছু হয়েছে? ওর সাথে আমার আবার কি হবে? না, মনে হলো। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই মন দিয়ে তোর কাজ কর। জি ভাইয়া। অফিসে যাচ্ছো? না, ক্রিকেট খেলতে যাচ্ছি। এই সময় আমি কোথায় যাই? না মানে বলছিলাম কি, আজ একটু বাবার ওখানে যেতে চেয়েছিলাম। অনেক বলেছে আমাকে। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এখন তো আমাকে বলার আর কিছু নেই। না, আমি আগেই বলতে চেয়েছিলাম, অনেক বললো নিজেই বলবে, তাই আমি, তুমি না বললে যাব না। মানে কি কথার? তোমার এখানে থাকা না থাকা আমার জন্য কোনো ম্যাটার করে না। আমি কেন না বলবো? বরং কয়েকদিন একটু শান্তিতে থাকতে পারবো, এটা হচ্ছে বড় কথা। কয়েকটা দিন মানে আমি তো আজই চলে আসবো ভাবছিলাম। তোমার যেখানে ইচ্ছা করে তুমি যাও, যা ইচ্ছা করে তুমি করো। এসব আলগা প্যাচাল পেড়ে আমার অফিসের সময় নষ্ট করার কোনো মানে নেই। আমি ভাবছিলাম মানে এভাবে একা বাবার বাড়ি যাওয়াটা কেমন দেখায়। তুমি যদি অফিস শেষ করে একবার আসতে, তোমার সাথে না হয় আমি বাসায় চলে আসতাম। হোয়াট? আমি যাব? এই, তোর যোগ্যতা আছে আমার সাথে কোথাও যাওয়ার? মানে আমার আর কোনো কাজ নাই নাকি? সব ফেলে আমি তোর পেছনে পেছনে ঘুরি? হ্যাঁ না না, আমি সেটা বলিনি। মানে বিয়ের পর একবারও ওখানে যাওনি, বাবা বারবার জিজ্ঞেস করে। সেটা আমার কোনো মাথা ব্যথা না। আমি এখন অফিস যাচ্ছি। ভাবি, তুমি তাহলে থাকো, আমি আসি। আসি মানে কোথায় যাচ্ছো? একটু অফিস হয়ে বাসায় চলে যাবো ভাবি। ঠিক আছে, তাহলে সন্ধ্যার দিকে আবার চলে এসো। সন্ধ্যায়? সন্ধ্যায় কেন ভাবি? আমি তো একা বাসায় যেতে পারবো না। তুমি আজই চলে যাবে? হ্যাঁ, আমি তো থাকার প্রিপারেশন নিয়ে আসিনি। ভাবি, এতদিন পরে এলে কিছুদিন থাকবে না? ভাইয়াকেও তো আমি তাই বলে এসেছি। না না, আমি এখানে থাকলে বাসার দেখাশোনা করবে কে? আমি তো এমনি বাবার সাথে একটু দেখা করতে এসেছি। বাবার শরীরটাও নাকি ভালো না, তাই। ঠিক আছে ভাবি, আমি সন্ধ্যা এসে তাহলে তোমাকে নিয়ে যাব। আর শোনো,
দুপুরের খাবার সব ফ্রিজে রান্না করা আছে, তুমি একটু কষ্ট করে গরম করে খেয়ে নিও। আহা ভাবি, এত চিন্তা করো না তো, তুমি আরামসে থাকো, আমি আসি। তিন কাপ কফি শেষ করে ফেলেছি আমি। সরি, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তুমি বাসায় কথা বলো। ভাবির আসলে খুব কষ্ট হয়ে যায়। আজকে ভাবিকে বাবার বাসায় দিয়ে গেলাম, ভাবি একটা দিনও থাকতে পারলো না, সন্ধ্যায় আবার চলে আসবে। আর তাছাড়া ইদানিং ভাবির মনটাও ভালো থাকে না। আমি আর ভাইয়া তো সারাদিন বাইরেই থাকি, ভাবি একাই থাকে সারাটা দিন বাসায়। আসলে মা তো একরকম রাজি, বাবাকে ম্যানেজ করাটাই আসল চ্যালেঞ্জ। ঠিক আছে, আমি তাহলে ভাই আর ভাবিকে বলি তোমাদের বাসায় কথা বলতে। হ্যাঁ, সেটা বলতে পারো। আমার মনে হয় ভাইয়া ভাবি এসে যদি কথা বলে তাহলে বাবা রাজি হলেও হতে পারে। আর না যদি রাজি হয় তাহলে প্ল্যান বি তো থাকছি। প্ল্যান বি? হ্যাঁ, ওই যে তোমাকে নিয়ে পালিয়ে যাব। শোনো, ওসব নাটক সিনেমায় ভাল লাগে। পালিয়ে যাওয়ার যে 101 সাইড এফেক্ট আছে, সেই ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? থাকলো, বিশ্ববিখ্যাত সেই উক্তি নিশ্চয়ই মনে আছে, প্রেম আর যুদ্ধে সব জায়েজ। ভাবি কি সন্ধ্যায় চলে আসবে? হ্যাঁ, এখান থেকে ভাবির ওখানেই যাবো তাকে আনতে। তুমি যাবে কেন? ভাইয়ার কি হয়েছে? ভাইয়ার নাকি জরুরি কাজ আছে, যেতে পারবে না সে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো না। ভাইয়া আর ভাবির মাঝে কি কিছু কোনো ঝগড়া এরকম কিছু কি আছে? আরে না, তেমন কিছুই না। ভাবি আসলে খুব চুপচাপ থাকে সারাক্ষণ। আর ভাইয়ার কথা তো তোমাকে আগেই বলেছি, ভাবি হলো চুপচাপ, আর ভাইয়া চুপচাপ ম্যাক্স প্রো। আর রাগের কথা কি বলবো, ভাইয়ার রাগ তো সবসময় নাকের উপর চড়ে থাকে, তাই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে একটু সময় লাগছে, এছাড়া আর তেমন কিছু না। না, ঠিক আছে, তারপরও আমার কেন যেন মনে হয় কোথাও কোনো সমস্যা আছে। আসলে শুরুর দিকে ভাইয়া বিয়েতে রাজি ছিল না, মানে ভাবিকে দেখে খুব একটা পছন্দ হয়নি তার। কিন্তু আমাদের বাড়িতে আসার পরে ভাবি এত সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছে, আমার মনে হয় না এখনো ভাইয়ার মনে ভাবিকে নিয়ে কোনো কনফিউশন আছে। আচ্ছা, আমি যাই তাহলে। তুমিও বের হও, ভাবিকে নাকি নিতে যেতে হবে। হ্যাঁ, তা তো যেতে হবেই। শোনো, আমার কথা কিন্তু মাথায় রাখবে তুমি, আমি ভাইয়া ভাবির সাথে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। কি রান্না হচ্ছে ভাবি? মুড়ি ঘন্ট করছি। ভাবি, তোমার হাতে কিন্তু জাদু আছে, ক্ষুধায় আমার পেটের ভেতর টম অ্যান্ড জেরি চলছে। এই তো হয়ে গেছে। ভাবি, তোমার এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আজকে তোমাকে যা লাগছে না ভাবি, উফ। আজকে হঠাৎ ভাবির এত প্রশংসা হচ্ছে, ঘটনা কি সেটা বলো, কিছু লাগবে? না মানে ভাবি, উফ, তুমি যে কিভাবে সবকিছু বুঝে ফেলো। এখন ঘটনা কি সেটা বলেন। মানে ভাবি, ওই যে আমি তোমাকে একবার বলছিলাম না, ওই যে কি ওই যে করছো তখন থেকে, কি বলেছিলে? না মানে আমার যে একটা বন্ধু আছে না, অর্থী নাম। এই হলো আসল কথা। তারপর? না মানে ভাবি, ওর বাসা থেকে বিয়ের জন্য কথাবার্তা চলছে, আমি ভাবছিলাম যে ও, ভাবাভাবি শেষ? তা কি ভেবেছেন আপনি? না মানে ভাবি, তুমি আর ভাইয়া যদি একবার যেতে ওদের বাসায়, মানে ওর মা আমার ছবি দেখেছেন, আমার সাথে মোবাইলেও কথা হয়েছে, ওর মা মোটামুটি রাজি, কিন্তু ঝামেলা হলো চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব? আরে বাংলা সিনেমায় দেখো না, মেয়ের বাবা চৌধুরী সাহেবই তো হন, ভালোবাসার একমাত্র শত্রু তারা। ওর বাবাকেই রাজি করানো যত মুশকিল। তলে তলে এত দূর এগিয়ে গেছে তাহলে, আমাকে তো এতদিন কিচ্ছু জানানো হয়নি। উফ ভাবি, জানাবো করে সাহসই হচ্ছিল না, তোমাকে তো জানানোর সাহস কোনো মতে জুটেছে, কিন্তু ভাইয়া না বাবা, ভাইয়াকে আমি জানাতে পারবো না। ভাবি, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে রাজি করো না। আমি কিভাবে? প্লিজ 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 ভাবি, তুমি বললেই ভাইয়া শুনবে, একমাত্র তুমিই ভাইয়াকে রাজি করাতে পারবে, প্লিজ ভাবি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো তোমার ভাইয়ের সাথে। ভাবি তুমি বেস্ট। হ্যাঁ হয়েছে, এখন খাবার দিচ্ছি, টেবিলে বসে পড়ো। ঠিক আছে ভাবি। একটু কথা বলার ছিল। কান খোলা আছে, বলো। ওই অনিকের ব্যাপারে। অনিকের ব্যাপারে কি হয়েছে? মানে অনিক একটা মেয়েকে, ওর একটা বন্ধু আছে। আচ্ছা, এসব মানে কি করতেছো বলো তো? ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারো না নাকি? না,
অনেক একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটার নাম অর্থি। আমাকে 2-1 দিন বলেছে অর্থির কথা। পছন্দ করতেই পারে তো। না, ওই অর্থির বাসা থেকে বিয়ের জন্য কথাবার্তা বলছিল, তাই অনেক বলছিল যদি আমরা একবার গিয়ে কথা বলতাম। ঠিক আছে, ওকে বলো যে সামনে যে কোনো একটা ছুটির দিন দেখে আমি যাব। আমার জীবনটা তো নরক হয়েই গেছে, অন্তত ভাইটা শান্তিতে থাকুক। ঠিক আছে, আমি তাহলে অনেককে বলে আসি, ও শুনলে খুব খুশি হবে। যা ইচ্ছা তাই করো, যাও। এখন আমার চোখের সামনে থেকে প্লিজ যাও, আমি একটু অফিসের কাজ করছি। যত সব। কুয়াশা। হিমেল তার ছোট ভাইকে ভীষণ ভালোবাসে। মা বাবা দুজনেই চলে যাওয়ার পর পরিবার বলতে সে অনেককেই বোঝে, কারণ বর্ষাকে কোনোদিনও সে তার স্ত্রী বা পরিবারের অংশ বলে মনেই করেনি। বর্ষা একেবারে সাজিয়ে গুছিয়ে ভীষণ আপন করে রাখে এই সংসারটাকে। নিজের ক্ষত সে কখনো কাউকে দেখায় না। ভাইয়ের পছন্দ মতোই অর্থির বাবার সাথে কথা বলতে রাজি হয়ে যায়, কিন্তু এরই মাঝে অর্থিকে না জানিয়ে ওর বাবা অর্থির জন্য ছেলে দেখে ফেলে। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়। কোনো উপায় না পেয়ে অনেকের প্ল্যান বি কাজে লাগাতে হয়। বিয়ের পিঁড়ি থেকে মেয়েকে নিয়ে উধাও হয় অনেক। অনেকদিন তো অনেকের কোনো পাত্তাই নেই। 8 দিন পর অর্থকে নিয়ে বাড়ি ফিরল অনেক। এর মাঝে অর্থের বাবা থানা পুলিশ সবই করল, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের কাছেই হার মানতে হলো। বাড়িতে এসেই ভয়ে হিমেলের সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না অনেক। শেষ পর্যন্ত বর্ষার ঘাড়ের উপর এসে পড়ল সব কিছু। এসব থানা পুলিশের ধার জীবনেও ধারতে হয়নি, এই অনেকের জন্য আজকে এত কিছু। তুমি একটু ঠান্ডা হয়ে বসো, আমি পানি নিয়ে আসছি। এই, আমি পানি চেয়েছি আমি পানি। না, সারাদিন বাইরে এত ঝামেলার মধ্যে ছিলে, আমি ঠান্ডা শরবত করে রেখেছি। এইসব ঝামেলার মূল হচ্ছিস তুই। মানে আমি তো তুই লাই দিয়ে মাথায় তুলেছিস ওটাকে। তোকে না সব এসে বলতো, এই কথাও নিশ্চয়ই বলেছে না? না না, বিশ্বাস করো আমি এসবের কিচ্ছু জানতাম না। জানতি না? হ্যাঁ, জানতি না? আমাকে কেন মারছো? আমি সত্যিই কিছু জানি না। জানিস না? তুই সব জানিস। আমাকে কেন বলিস নাই আমাকে? আমি জানলে সত্যি তোমাকে জানাতাম। অনেক আমাকে কিচ্ছু জানায়নি, আমি জানিও না ও কোথায় গেছে। যেদিন থেকে এই বাড়িতে এসেছিস, এই বাড়িটার সুখ শান্তি সব নষ্ট করে ফেলেছিস। যা, আমার চোখের সামনে থেকে যা, জাস্ট গেট আউট। আরে অনেক, তুমি কোথায় ছিলে? তুমি বলছি ভাবি, আগে ভেতরে তো আসতে দাও। হ্যাঁ, আসো। অর্থি কোথায়? অর্থি, ভিতরে আসো। তোমরা বসো, আমি পানি নিয়ে আসছি। ভাবি, আচ্ছা ভাবি, তুমি এভাবে হাঁটছো কেন? পায়ে কি হয়েছে তোমার? না, ওই সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়েছিলাম। আমি পানি নিয়ে আসছি, বসো। নাও, এবার বলো তো কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা দুজন? এদিকে কিয়ামত হয়ে যাচ্ছিল, সে খবর আছে? ভাবি, আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই বলে এমন একটা কাজ করে ফেললে, অন্তত একটা ফোন তো করতে পারতে। আমি খুবই সরি ভাবি, তুমি প্লিজ ভাইয়াকে একটু বুঝিয়ে বলো। তোমার ভাইয়া অনেক রেগে আছে। আমি জানি তো, আমার তো ভাইয়ার সামনে যাওয়ার সাহসও নেই। ভাবি, তুমি একটু বুঝিয়ে বলো না ভাইয়াকে প্লিজ, না হলে আমাকে আবার গায়েব হয়ে যেতে হবে। এই, একদম না। এবার এমন করলে তোমার ভাইয়া এই বাড়িতে তোমাকে আর ঢুকতেই দেবে না, উল্টা আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। তাহলে তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো না ভাবি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া ফিরলে আমি কথা বলবো। এখন তুমি যাও, রুমে যাও, আরাম করো। থ্যাংক ইউ ভাবি। অর্থি, যাও। অনেক এসেছে। অনেক এসেছে? কোথায় ও? তুমি রেগে যেও না প্লিজ, ও এমনিতেই অনেক ভয় পাচ্ছে। এই, আমি আমার ভাইকে কি বলবো না বলবো তোর কাছে জিজ্ঞেস করতে হবে? তুই তো চাইতেছিস আমার ভাইয়ের সাথে আমার জীবনটা নষ্ট হোক। আরে লাগছে তো, তুমি এভাবে রেগে ওর ঘরে যেও না। অর্থিও আছে, ও কি ভাববে? তুই আমার চোখের সামনে আসবি না,
আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বের হ, তুই আমার ঘর থেকে বের হ। আমি যাচ্ছি, কিন্তু তুমি ওকে কিছু বলো না, ওদেরকে মাফ করে দাও প্লিজ। আমি কি করব না করব আমি বুঝবো, তুই আমার চোখের সামনে থেকে যা, দূর হ। শেষ পর্যন্ত সংসারটা শুরু হলো আমাদের। কিন্তু বাবা ভীষণ রেগে আছেন। আরে শ্বশুর আব্বাকে মানানোর দায়িত্ব আমার। খুব দায়িত্ববান আপনি। এজন্যই তো এ কদিন বাড়িতে একবার ফোন করেও জানাওনি। কতবার করে বললাম অন্তত ভাবিকে একবার ফোন করে জানাও। আরে যা হইছে হইছে, বাদ দাও তো বাবা। অর্থে শোনো, ভাইয়া কিন্তু খুব রেগে আছে। হয়তো রাগের মাথায় ভাইয়া কিছু বলেও ফেলতে পারে, তুমি কিছু মনে করো না প্লিজ। আরে না না, কি যে বলো। আর ভাই আর কি বা বলবে? বাবার সাথে দেখা হলে বাবা তোমাকে যা যা বলবে সেগুলো হজম করার জন্য রেডি হয়ে থেকো। সেসব পরে দেখা যাবে। 1 মিনিট, কার যেন কান্নার শব্দ আসছে। কান্নার শব্দ? কই, আমি তো শুনতে পাচ্ছি না। আরে হ্যাঁ, মনে হচ্ছে ভাবির গলা। ভাবি? কি বলো, এত রাতে ভাবি কান্না কেন করবে? আমার তো তাই মনে হলো। আরে এমন কিছু না, নতুন জায়গা না, তাই তোমার এসব মনে হচ্ছে। হতে পারে। কফি খাবে? এত রাতে কফি? হ্যাঁ, আমার রাতে কফি খাওয়ার অভ্যাস আছে। কফি না খেলে আমার ঘুমই হয় না। মানুষের ঘুম পেলে মানুষ কফি খায়, আর তুমি, তোমার সবকিছুই না উল্টা। হ্যাঁ, আমার সবকিছু উল্টা। এখন কফি খাবে নাকি বলো? আচ্ছা চলো। চলো মানে? আমাদের রান্নাঘরের কোথায় কি থাকে সে কি তুমি জানো? ও, সেটা তো ভাবিনি। সেটা তো ভাববে না, চলো। আরে আস্তে, কোন শব্দ করো না, ভাবি টের পেলে কিন্তু প্রবলেম। উঠে চলে আসবে একেবারে, তোমাকে আর কফি বানাতেই দেবে না, নিজেই বানানো শুরু করবে। ভাবি খুব ভালো মানুষ। মা চলে যাওয়ার পরে ভাবি যেভাবে সবকিছু সামলে নিয়েছে, আমি তো একদিনের জন্য মার অভাব বুঝতেই পারিনি। তুমি ভাবিকে কখনো কোনো কিছুর জন্য কষ্ট দিও না প্লিজ। তোমার মনে হয় আমি টিপিক্যাল মেয়েদের মতো ভিলেজ পলিটিক্স ইন্টারেস্টেড? আমি জানি তুমি এমন কিছুই করবে না, চলো। অনেক ভাবি না ওখানে? হ্যাঁ, ভাবি কি তো দেখছি। এত রাতে ভাবি এখানে? অনেক, আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমি ভাবির কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আচ্ছা চলো দেখি। ভাবি? হ্যাঁ? কি ব্যাপার ভাবি, এত রাতে তুমি এখানে কি করছো? না, কিছু না, এমনি বসে আছি। তোমাদের কিছু লাগবে? এমনি বসে আছো মানেটা কি? মানে কি ভাবি এসবের? ভাইয়া কিছু বলেছে তোমাকে? না না, তোমাদের ভাইয়া কি বলবে, আমি এমনি বসেছিলাম। আসলে ঘুম পাচ্ছিল না তো, রুমাল লাইটও অফ, লাইট জ্বালালে আবার তোমার ভাইয়ার ঘুমে ডিস্টার্ব হবে, তাই এখানে বসে আছি। তোমরা এত রাতে? অর্থে কফি খেতে যাচ্ছিল, তাই। তো আমাকে ডাকলেই তো পারতে, আমি এখনই কফি করে আনছি। না না ভাবি, আমি যাচ্ছি। আসলে কিচেনে কোথায় কি রাখা আছে সেটা তো আমি জানি না, তাই ওর সাথে যাচ্ছিল। আজকেই এসেছো তুমি, সব কিছু চিনে উঠতে তো একটু সময় লাগবেই। তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। এই, তুমি ঘরে চলে যাও, আমি ভাবির সাথে যাই। ভাবি চলেন, আমিও যাই। আচ্ছা চলো। ভাবি একটা কথা, ভাইয়ার সাথে কথা বলেছিলে? হ্যাঁ, কথা বলেছি, একটু রেগে আছে, তবে আমার মনে হয় মেনে নেবে। সকালে নাস্তার জন্য তাড়াতাড়ি উঠে যেও, কিন্তু দেরি যেন না হয়, তাহলে কিন্তু আরও রেগে যাবে। আচ্ছা ভাবি। অর্থি, চলো আমার সাথে। ওরা আসছে, ভয়ে নাস্তার টেবিলে আসতে যাচ্ছিল না। তুমি রাগ করো না প্লিজ, ওরা তো ছোট মানুষ। থাক থাক, হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আসতে বলো ওদের। অনেক অনেক, এদিকে আসো, তোমার ভাইয়া ডাকছে। হ্যাঁ ভাবি, আসছি। অর্থি চলো। অনেক, বসো না। অর্থি বসো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক, জি ভাইয়া। জীবনে কি এইসবই শিখেছিস তুই? আমাদের বাড়ির একটা রেপুটেশন সম্পর্কে কি তুই জানিস না? সরি ভাইয়া, আসলে ওই সময় ঠিক কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তাই বলে এমন একটা কাজ করে ফেলবি তুই? থাক না। চুপ, তুমি চুপ করো। অর্থি? জি ভাইয়া। তোমার বাবার সাথে যোগাযোগ করেছো? না ভাইয়া, এখনো যোগাযোগ করা হয়নি।
তোমার বাবার সাথে যোগাযোগ না করে এখানে চলে আসা কি তোমার ঠিক হয়েছে? আহা থাক না, আমরাই না হয় ওর বাবার সাথে। আমি যখন কোনো কথা বলবো তখন অন্য কারো ইন্টারফারেন্স কিন্তু আমার একদম পছন্দ না। ভাইয়া প্লিজ, তুমি যদি এমন করো তাহলে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব? অর্থির বাবার সাথে আমি কথা বলবো, কিন্তু একটু সময় দরকার। প্লিজ ভাইয়া। ঠিক আছে, এবারের মতো তোর এই ছেলে মানুষে আমি মাফ করছি, কিন্তু এরপর যা ঝামেলা হবে সেটা তুই একাই সামলাবি। অনেক আমাকে এসবের মধ্যে একদম টানবি না। একদম না ভাইয়া। ভাইয়া, এই কয়দিন আমার জন্য তোমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আই এম রিয়েলি সরি ভাইয়া। হয়েছে, হ্যাঁ এখন সবাই নাস্তা করে নাও। ভাবি, আপনিও আজ আমাদের সাথে নাস্তা করেন না? না না, তোমরা সবাই খেয়ে নাও, আমি পরে খাবো। ভাবি কখনো আমাদের সাথে খেতে বসে না, সবসময় পরেই খায়। থাক হয়েছে, এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তাটা শেষ করো, অফিসে দেরি হয়ে যাবে তো। এত বড় বাড়িতে তুমি একা কিভাবে থাকতে বলো তো? আমি হলে তো একদমই থাকতে পারতাম না। নতুন জায়গা বলে এমন মনে হচ্ছে, শুরুতে আমারও এমন মনে হতো, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। এখন তো বাড়ির বাইরে কোথাও গিয়ে একদিন থাকলে অস্থির লাগে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করি? বলো না। ভাইয়া খুব রাগী, তাই না? কেন হঠাৎ এই কথা বলছো যে? না, এই কয়দিনে মনে হলো ভাইয়া খুব রাগী মানুষ। হ্যাঁ একটু রাগী বটে, তবে আমি মানিয়ে নিয়েছি। কিন্তু ভাবি, আমার মনে হয় ভাইয়া আর তোমার মাঝে কোনো সমস্যা আছে। সমস্যা তো সব সংসারেই থাকে, সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আসলে তুমি খুব ভালো মানুষ ভাবি, আমি তোমার জায়গায় হলে কখনো পারতাম না। কেন পারবে না? অবশ্যই পারবে, এই সংসার তো তোমাকেও সামলাতে হবে। আচ্ছা, ওদের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে, বিকেলে নাস্তা রেডি করে ফেলতে হবে। ভাবি, আজকে হালুয়া বানাই, আমি খুব ভালো ডিমের হালুয়া বানাতে পারি। বাহ, তাহলে আজকে হালুয়াই বানাবো। তুমি ফ্রিজ থেকে ডিম আর দুধটা বের করে নিয়ে আসো। হ্যাঁ। ভাবি, ভাবি কি হলো তোমার? ভাবি, এখন কি করি আমি? ডাক্তারকে ফোন করতে হবে। হ্যালো হ্যালো, জি ডক্টর, আমি 71/1 থেকে বলছি। জি জি জি, ওই বাড়িটাই। আপনি প্লিজ একটু আসতে পারবেন? হ্যাঁ এখনই। জি থ্যাঙ্কস। চলে এসেছো? ভাইয়া কোথায়? আসছে। আজকে তোমাদেরকে অনেক বড় একটা গুড নিউজ দেব। গুড নিউজ? কি হয়েছে? আর ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? ভাবি উপরে ওনার ঘরে। কি গুড নিউজ বললে না তো? আরে ভাইয়া আসুক, সব বলছি। ওই তো ভাইয়া চলে এসেছে। কি ব্যাপার? হ্যাঁ কি হয়েছে? ভাইয়া আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? ভাইয়া, আমাদের বাসায় একজন নতুন মেম্বার আসছে। আরে এরই মধ্যে হয়ে গেল? এই তো সেদিন বিয়ে করলাম আমরা। উফ অনিক, কি যে উল্টাপাল্টা কথা বলো না। আমি আমার কথা বলছি না, ভাবি। কি সত্যি বলছো? ভাবি কোথায়? ভাবি রুমে আরাম করছে, ডাক্তার বলেছেন ভাবিকে আরাম করতে। ভাইয়া, এবার কিন্তু বড় সড়ো একটা ট্রিট দিতে হবে। হ্যাঁ ভাইয়া, চলো না আমরা একটা ট্যুর দিয়ে আসি। হ্যাঁ ওসব হবে না, পরে, অসুবিধা নেই। আরে ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? আরে যাক না, ভাবির কাছে যাচ্ছে। তোমার না জীবনেও কোনো বুদ্ধি হবে না। এরপর কিন্তু সিরিয়ালে তুমি আর আমি আছি। হ্যাঁ, কোনো সিরিয়াল নাই, আরো 8-10 বছর অপেক্ষা করো, তারপর দেখা যাবে। 8-10 বছর? একদমই না। হ্যাঁ সেটা দেখা যাবে। এখন চলো, আমি একটু বাইরে যাব। বাইরে যাবে মানে? কোথায় যাবে? মাত্র তো অফিস থেকে ফিরলাম আমি। আরে এত বড় একটা গুড নিউজ জানার পর ভাবিকে তো কিছু একটা গিফট দিতে হবে নাকি? আচ্ছা শোনো না, কাল যাই আমরা গিফট নিতে। আজকে না আমি খুবই টায়ার্ড। একদম বাহানা চলবে না। আজকে যাব আর এখনই যাব। চলো মানে চলো, ব্যাস চলো। ওকে, কি আর করার, চলেন ম্যাডাম। তুমি চলে এসেছো? কখন এলে? কি হলো, কথা বলছো না যে? শোনো না, আজকে আমি অনেক খুশি। কেন? আমি থাক, ওসব ঢং করে আর বলতে হবে না। আমি শুনেছি, অর্থি বলেছে আমাকে। ও
তুমি শুনেছো? আচ্ছা শোনো না, তুমি তো বাবার ওখানে একবারও যাওনি, ওনাদেরকে তো খবরটা দিতে হবে। তুমি যদি নিজে গিয়ে খবরটা দিয়ে আসতে, বাবা খুব খুশি হতো। কোথাও কোনো খবর দিতে হবে না। মানে? মানে আমার অ্যাকচুয়ালি এই বাচ্চাটার ব্যাপারে কোনো কোনো ইন্টারেস্ট নেই। কি বলছো তুমি? কানের মধ্যে কি তুলা গুজে বসে আছিস? আমি এখন এসব বাচ্চা কাচ্চা ঝামেলা নিতে পারবো না। এসব এখানেই শেষ কর। তোমার কি মাথা ঠিক আছে? আমাদের প্রথম বাচ্চা আর তুমি। আমি যা বলছি তাই হবে, আর বাচ্চা হলে তো তোর মতন কালই হবে। অনেক হয়েছে, অনেক কিছু বলেছো তুমি। আমি চুপচাপ সহ্য করে গেছি। সবসময় ভেবেছি একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তা আজ মনে হচ্ছে আমি ভুলছিলাম। কি কি বললি? কি বললি তুই? এই গায়ে হাত তুলবা না। গলা গলা খুব বড় হয়ে গেছে দেখছি। এই বাচ্চা তো নষ্ট করতে হবে, বলেছি না আমি? করবি না? করবি না? করবি না? করবি না? সবকিছু নিয়ে শেষ। সফট টয়েসগুলো কিউট, তাই না? হ্যাঁ, খুবই কিউট। উফ, কিন্তু আমি কি সোজা বিছানায় পড়বো? উফ, মেয়ে মানুষের শপিং এত এনার্জি রে ভাই। এই দাঁড়াও 1 মিনিট। কি হলো? কলিং বেল বাজাচ্ছ কেন? মানে কি? কলিং বেল না বাজালে ভেতরে ঢুকবো কিভাবে? উফ, তুমি কিচ্ছু বোঝো না অনেক। ভাইয়া আর ভাবি নিশ্চয়ই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, এর মাঝে কলিং বেল চেপে ডিস্টার্ব করার কোনো মানে হয় বলো? আমার কাছে এক্সট্রা চাবি আছে, দাঁড়াও। আরে, ভাবির গলার আওয়াজ না? হ্যাঁ, চলো তো, তাড়াতাড়ি চলো। তুই তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। ভাইয়া, কি করছো তুমি? ভাবি, ভাবি ওঠো, ওঠো ভাবি। এসব কি হচ্ছে ভাইয়া? ভাবি কি তুমি? তোরা তোরা নিজের ঘরে যা। অর্থি, তুমি যাও। এসব কি বলছেন ভাবি? ভাইয়া, এই অবস্থায় আপনি কিভাবে ভাবির গায়ে হাত তুলতে পারলেন? এই মেয়ে, এই 2 দিন হলো এই বাড়িতে এসেছো আর আমার উপর দিয়ে কথা বলা শুরু করে দিয়েছো তুমি। ভাইয়া, অনেক হয়েছে। আর একটা কথাও যদি বলো আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। ভাবি, তুমি চলো আমাদের সাথে। অর্থি, ভাবিকে নিয়ে চলো। চলো ভাবি। কুয়াশা। সেদিন প্রথম অনেক জানতে পারল তার ভাই প্রায় রাতই বন্ধ দরজার আড়ালে বর্ষার উপর অমানবিক অত্যাচার করে। লজ্জায় বর্ষার সামনে মুখ দেখাতে পারছিল না অনেক। যে ভাইকে সে এত শ্রদ্ধা করত, সেই ভাইয়ের এমন রূপ কিছুতেই মেনে নিতে পারছিল না অনেক। অর্থের শুরু থেকে সন্দেহ হয়েছিল, কিন্তু বর্ষা কোনো দিন কিছুই বুঝতে দেয়নি। সেদিনের পর থেকে বর্ষার উপর অত্যাচার যেন আরো বেড়ে গেল। অর্থী আর অনেকের সামনে আরো অনেকদিন বর্ষার গায়ে হাত তোলে হিমেল। অনেক চেষ্টা করে নিজের ভাইকে বোঝানো, কিন্তু হিমেলের এক কথা, এই সন্তান সে রাখতে চায় না। কিন্তু বর্ষার মুখ বুঝে সবকিছু সহ্য করতে থাকে। এই সংসার থেকে বর্ষার একমাত্র প্রাপ্তি এই সন্তান। সে কিছুতেই তার সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। এভাবে 6টা মাস কেটে গেল। বর্ষার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। অর্থী যথাসাধ্য চেষ্টা করছিল বর্ষার খেয়াল রাখার, কিন্তু হঠাৎ একদিন অর্থের বাড়ি থেকে ফোন এলো। অর্থের বাবার শরীর ভীষণ খারাপ, তাই তাকে বাবার বাড়ি যেতে হবে। ভাবি, হ্যাঁ অর্থি, আসো না। এই যে ভাবি, তোমার না চাল ভাজা খেতে ইচ্ছে করছিল, আমি চাল ভালোভাবে ভেজে মজা করে মাখিয়ে নিয়ে এসেছি, একদম ঝাল ঝাল করে। ইস, এত কষ্ট করে এসব করার কি দরকার ছিল? উফ ভাবি, তুমি খাও তো, এমনি কিছু খেতে পারো না তুমি। তুমি বসো না। ভাবি, বাবুর কি নাম রাখবে ভেবেছো? এখনো ভাবিনি, ওর নামটা তুমিই রেখে দিও। তুমি আমার জন্য যা করেছো এই কয়দিনে, আমার আপন বোন হলেও করতো না, তাই ওর নামটা তুমিই রেখে দিও। সত্যি ভাবি?
আমি নাম রাখবো? ঠিক আছে ভাবি, তাহলে আমি নামটা ভেবে রাখছি। হ্যাঁ ভাবি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কিভাবে যে বলি, বলো না, কি হয়েছে? মানে বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, বাসা থেকে ফোন করেছিল। ও, তাহলে তুমি এখনো এখানে কি করছো? যাও। মানে এখানে তোমাকে একা রেখে যেতেও ইচ্ছে করছে না। আরে বোকা মেয়ে, কোনো সমস্যা নেই, আর কাজের লোকটা তো রয়েছেই। তুমি যাও, বাবার শরীর খারাপ, এখন তোমার ওখানে থাকাটা বেশি জরুরি। তুমি যাও। আচ্ছা ভাবি, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। তুমি নিজের খেয়াল রেখো প্লিজ। তুমি কোনো টেনশন করো না, তুমি গিয়ে ঘুরে আসো। অনেককে আমি বলে রেখেছি ও তোমার খেয়াল রাখবে। মানে ভাইয়া যদি আবার... ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, তুমি যাও। ভাবি, তোমার শরীর কেমন আজকে? এই তো ভালো। অর্থির সাথে কথা হয়েছে? হ্যাঁ ভাবি, কি খবর ওর বাবার? হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যেই অর্থে চলে আসবে। তুমি কিন্তু ওকে আসার জন্য একদম জোরাজোরি করবে না। বেচারি এতদিন পর গেল, কিছুদিন থেকে আসুক। আমি কিছু বলিনি ভাবি, ও নিজেই আসার জন্য অস্থির হয়ে গেছে। সেটা তো বুঝতেই পারছি। কার জন্য যে আসতে চাচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। ভাবি, কি যে বলো না তুমি। জানো তুমি যে ভয়ঙ্কর ভালো একজন মানুষ। এসব বাদ দিয়ে এখন কি চাই তাই বলো। না ভাবি, কিছু চাওয়ার জন্য না। তুমি ছিলে বলেই মা চলে যাওয়ার পরও মায়ের অভাব একদমই বুঝতে পারিনি। আমি না বুঝি না ভাবি, ভাইয়া যে কেন তোমার সাথে এমন করে কে জানে। জানি না অনেক, আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি, কোনোদিন তোমাকেও কিচ্ছু জানতে দেইনি। কিন্তু এখন আমার খুব ভয় করে, ওই বাচ্চাটা কিছুতেই রাখতে চাচ্ছে না। আমার সাথে যেমন আচরণ করে, আমার বাচ্চাটার সাথেও যদি তেমন করে। না ভাবি, এমন কিছু হবে না। ভাইয়া আমাকে যেভাবে দেখাশোনা করেছে, আমার মনে হয় না যে নিজের সন্তানের জন্য তিনি তার চেয়ে কম করবেন। বাবু এলেই সব ঠিক হয়ে যাবে, দেখবে। তাই যেন হয়। অনেক রাত হয়ে গেছে ভাবি, ডাক্তার বলেছে তোমাকে সব সময় ঠিক মতো ঘুমাতে হবে। তুমি এখন ঘুমাতে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, আমি জেগে গেছি। কোনো সমস্যা হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাবি, ঠিক আছে। তুই আবার এসেছিস আমার ঘরে? আমার ওষুধগুলো রাখা আছে, সেগুলো নিতে এসেছিলাম। তোকে না কতবার বলেছি তোর মুখ আমাকে দেখাবি না। কি করছো? তোর ওই বাচ্চা আমি চাই না। আজকে তোদের দুটাকে একসাথে আমি একদম শেষ করে দেবো। লাগছে আমার, আমাকে ছাড়ো। তোমার পায়ে ধরছি, আমাকে আর মর 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 মর। ভাবি, ভাবি কি হয়েছে? ভাইয়া, ভাইয়া কি করছো তুমি? আমি সর এখান থেকে। আজকে আমি ওকে মেরেই ফেলবো। ভাইয়া, ভাইয়া ছাড়ো, মরে যাবে তো, ছাড়ো। তোর এত লাগে কেন? হ্যাঁ, এই বাচ্চা আমার না, এই বাচ্চা তোর না। ভাইয়া কি বলছো তুমি? তোমার মাথা ঠিক নেই। ছাড় আমাকে। ভাইয়া, অনেক কি করলে এটা? ভাইয়া, ভাইয়া, ভাবি আমি তো শুধু ভাইয়াকে থামানোর চেষ্টা করছিলাম। ভাইয়া, আমাকে মারলে মারুক, তুমি এসবের মধ্যে কেন এলে? এখন কি হবে? ভাবি, ভাবি তুমি মাথা ঠান্ডা করো। দেখো ভাবি, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন জানাজানি হলে আমাদের দুজনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। তাহলে এখন লাশটাকে গুম করে দিতে হবে ভাবি। আরে কি বলছো এসব তুমি? আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদেরকে করতেই হবে ভাবি। অর্থে কালকেই চলে আসবে, আর তার আগেই সবকিছু করতে হবে আমাদেরকে। অর্থেকেও কোনো কিছু জানতে দেওয়া যাবে না ভাবি। ভাবি তুমি ধরো ধরো। দুর্ঘটনা মানুষের জীবনে কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। সাংসারিক অশান্তি তো বর্ষার হিমেলের মাঝে লেগেই ছিল, কিন্তু হুট করে এত বড় অঘটন ঘটে যাবে কে জানতো? সেদিন রাতে বর্ষা আর অনেক মিলে হিমেলের লাশ গুম করে দেয়। বাড়ির পেছনের বাগানের মাটির নিচে হিমেলের লাশ পুঁতে রাখা হয়। সেই সময় 7 মাসের অন্তঃসত্ত্বা বর্ষা, সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। আর অর্থে এসবের কিছু জানতো না। পরের দিন অর্থে বাড়ি ফিরে আসে, সে তখনও জানতো না গত রাতে কি অঘটন ঘটে গেছে এই বাড়িতে। হিমেলের লাশ তো গুম করে ফেলেছে, কিন্তু লাশ গুম করে ফেললে কি
সবকিছু শেষ হয়ে যায়, নাকি সেখান থেকেই নতুন কিছু শুরু হয়, অশুভ কিছুর? অর্থি, তুমি চলে এসেছো? হ্যাঁ ভাবি, আমি তো কালকেই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু বাবা আসতেই দিল না। ভাবি, তোমার কি হয়েছে? শরীর খারাপ? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আরে অর্থে, তুমি কখন এলে? আমাকে জানাওনি তো, আমি নিতে আসতাম তোমাকে। ফোন করতাম, আসলে আমার ভাইয়া এদিক দিয়ে যাচ্ছিল কাজে, তাই আমাকে নামিয়ে দিতে চাইলো, আর তাই তোমাকে ফোন করিনি। কিন্তু এই সময় তুমি বাড়িতে, অফিসে যাওনি? না, আজকে অফিস বন্ধ। বন্ধ? তাহলে ভাইয়া কোথায়? অর্থে, কাল রাতে ভাবির সাথে ঝগড়া করে মানে ভাইয়া বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছেন। মোবাইলও রেখে গেছেন, আমি বুঝতে পারছি না যে কোথায় গেছেন। কি বলো ভাবি? ভাবি তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি যাও, রেস্ট নাও। ঠিক আছে। এত সহজে তো আমি যাবো না। চুপ, আমাকে এভাবে মেরে শান্তিতে থাকবি? না 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 না। ভাবি কি হয়েছে? অনেক অনেক ইমেল। ভাইয়া, তুমি কি বলছো এসব ভাবি? আমি ঠিকই বলছি, ও এসেছিল। ভাইয়া কিভাবে আসবে ভাবি? এটা সম্ভব না, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। না, আমি ভুল দেখিনি। ভাবি 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 অর্থে চলে এসেছে। এখন যদি তুমি এসব করো তাহলে ও সব কিছু টের পেয়ে যাবে, আমাদের খুবই বিপদ হবে। ভাবি প্লিজ, তুমি একটু শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে ভাবি? আরে কিছু না অর্থে, আসো। ভাবি খারাপ স্বপ্ন দেখছিল। ভাবি, ভাবি তুমি ঠিক আছো? আমি আজ রাতে তোমার সাথে ঘুমাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানেই ঘুমাও আজকে, আমি যাই। ভাবি, কাল রাতে এত ভয় পেয়ে গিয়েছিলে কেন? জানি না, মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছি। এমন সময় এসব ভয় লাগতেই পারে, আর তাছাড়া ভাইয়াও নেই। ভাইয়ার কোনো খোঁজ পেলে? না, কোনো খোঁজ খবর পাইনি। আমি অনেককে বলেছি, ও চেষ্টা করছে, তুমি একদম চিন্তা করো না। আর আজকে থেকে রাতে আমি তোমার সাথে ঘুমাবো, ঠিক আছে? আমি অনেককে বলে আসছি, তুমি শো। ঠিক আছে। আমি এসে গেছি তোর এই বাচ্চার জন্য। এই সব কিছু হয়েছে, আমি না ওকেও নিয়ে যাব। না না, আমাকে ছাড়ো। অর্থি, এই অর্থি, ওঠো। অর্থি, কি হয়েছে ভাবি? এটা কে? আমি অনেক অনেক অনেক, তুই কোথায়? অনেক, তুই কোথায়? কি হয়েছে? অনেক ভাইয়া, ভাইয়া। ভাইয়া কি বলছো তুমি? হ্যাঁ, এই মাত্র তো এখানে ছিল। কই রে বাবা, এখানে তো কেউ নেই। আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? ভাবি, অর্থি, ইমেল আর নেই। মানে অনেক, ভাবি কি বলছে? অর্থে দেখো, যা কিছু হয়েছে সেসব একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। সেদিন রাতে ভাইয়া ভাবিকে খুব মারছিল, আমি ভাইয়াকে থামাতে এসেছিলাম, তখন ধাক্কা লেগে আলমারির সাথে ভাইয়ার মাথায় আঘাত লাগে, আর তখনই। এত বড় কথা, মানে এত বড় কথা তুমি আমার কাছে লুকিয়েছো? প্লিজ অর্থে, বোঝার চেষ্টা করো, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। এখন কি হবে? আমরা খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে শিফট করব, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি
আমি কিচ্ছু জানি না। ভাবি, আমি অনেক ভেবে দেখেছি, যা কিছুই হয়েছে কেউ ইচ্ছে করে কিছুই করেনি। আর ভাইয়া তোমার উপর যে অত্যাচার করেছে সেটাও তো অন্যায় ছিল। অর্থি, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সাহস করতে পারিনি। আমি বুঝতে পারছি ভাবি। কিসের শব্দ হলো? দাঁড়াও ভাবি, আমি দেখছি। এসো এসো। তুমিও ওদের দলে চলে গেলে, তাহলে তো তুমিও বাঁচতে পারবে না। ভাবি, কি হয়েছে অর্থি? অর্থি, ভাবি, ভাবি আমাকে বাঁচাও, ভাবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাবি। তুমি তুমি আমাকে মেরে ফেলো, ওকে ছেড়ে দাও। তোকে তো আমি মারবই, কিন্তু আগে ওকে শেষ করি। অর্থি, অর্থি, চুলাটা জ্বালিয়ে দাও। না, এভাবে আর কোনোভাবে এখানে থাকা পসিবল না। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি পারছি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এই কালো ছায়া, সে যেখানে আছে সেখানেই পিছু নেবে। ওর যত রাগ আমার উপরে। তোমরা চলে যাও, আমি একাই এখানে থাকবো। ভাবি, কি বলছো তুমি এসব? তুমিও আমাদের সাথেই থাকবে? না, আমার জীবন তো নষ্ট হয়েই গেছে, তোমাদের জীবন তো আমি নষ্ট করতে পারি না। সবকিছুর শুরু ওই লাশের জন্য। ওই লাশটাকে আমাদের এখান থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু এতদিন পর সবাই সবকিছু টের পেয়ে যাবে। কিচ্ছু টের পাবে না। রাতে গাড়িতে করে লাশটাকে নিয়ে আমরা নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। আর আর এতদিন পর লাশের চেহারাও নষ্ট হয়ে গেছে, তাই আর কেউ চিনতে পারবে না। ঠিক আছে, তাই করবো তাহলে। মাটি খুঁড়ে হিমেলের পচা গলা লাশ আবার বের করা হলো। বস্তায় ভরে নদীতে লাশটা ভাসিয়ে দিল অনেক। লাশটা ভেসে কোথায় চলে গিয়েছিল সেই খবর কেউ জানে না। অনেক, অর্থী আর বর্ষাও বাড়িটা পাল্টে ফেলল। কিছুদিন পরেই বর্ষার সন্তান পৃথিবীতে এলো, কিন্তু সেই সন্তানের মাঝে ফিরে এসেছে হিমেলের প্রেতাত্মা। প্রায় রাতে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যেত না, এবং জন্ম নেওয়ার পর থেকেই ধীরে ধীরে ওই বাড়ির সবাই অসুস্থ হতে থাকে। 2 মাসের মাথায় বর্ষা খুব রহস্যজনকভাবে মারা যায়। মাহারা সন্তানকে বড় করতে থাকে অর্থী, কিন্তু সে নিজেও জানে না পরম যত্নে সে ধীরে ধীরে কাকে বড় করে তুলছে।